নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বঙ্গ বিজেপির রোগ ব্যারামের কথা দিল্লির কেন্দ্রীয় নেতারা খুব ভালো জানেন বা জেনেছেন। তো এবার তাদের অভিজ্ঞতা আরো বেশি হয়েছে, অন্তত গত 2-3 মাসে। কারণ এখানে বিজেপির যেটা আদি এবং নব্য যে লড়াই, সেটা নেতা কর্মীদের মধ্যে, নিচুতলার কর্মীদের মধ্যে, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ওয়াকিবহাল। এবং এখানে যে তিন মাথা, মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারা তিনজন তিন দিকে চলেন, তাদের অনুগামীরাও তিন দিকে চলেন। তিনজনের মধ্যে একটা মতবিরোধ আছে, সেটা মাঝে মধ্যে তাদের কথাবার্তায় উঠে আসে। এবং সর্বোপরি লোকসভা ভোটের পরে বঙ্গ বিজেপি যে একেবারে ভিজে নেতিয়ে আছে, সেটা বিলক্ষণ বুঝেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তো তারপরেও হচ্ছে তাদেরকে কিছু কিছু লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছিলেন, বা কিছু কাজের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন, যে সেগুলো যাতে তারা পূরণ করে। সেই মতোই হচ্ছে বিজেপি সারা দেশে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল গত 1 সেপ্টেম্বর, সেই সদস্য সংগ্রহ অভিযান এখানে প্রায় 2 মাস বাদে শুরু হয়েছে। আরজি করের আন্দোলনের কারণে নেতৃত্ব ব্যস্ত ছিলেন, সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে 2 মাস পর থেকে শুরু করতে বলে। এবং আপনারা জানেন যে 29 অক্টোবর অমিত শাহ এখানে এসে সেই সদস্য সংগ্রহ অভিযানের কাজ শুরু করেছিলেন বা উদ্বোধন করেছিলেন। এবং অমিত শাহ সেদিন রাজ্য বিজেপিকে বা বঙ্গ বিজেপিকে 1 কোটি সদস্য করতে হবে, এরকম একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন। লক্ষ্যটা এরকম ছিলই যে লোকসভা ভোটে যখন এবছরই 2024 সালে বিজেপি 2 কোটি প্রায় 29-30 লাখ ভোট পেয়েছে, তো সেই ভোটটাকে মাথায় রেখে 1 কোটি সদস্য সংখ্যা পূরণের জন্য তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। বিজেপির রাজ্যের নেতারা বা কেন্দ্রীয় নেতারা বারেবারই সেটা বলেছেন। তো যেটা দেখা গিয়েছিল যে যেহেতু সংগঠনের হাল খারাপ, জরাজীর্ণ অবস্থা, নিচুতলা কর্মীরা অনেকেই বসে গিয়েছেন, তারা যেভাবে সদস্য সংগ্রহের জন্য, যদিও বিজেপির প্রসেসটা খুব কঠিন নয়, মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করা হয়, তো সেই সদস্য সংগ্রহ অভিযানে তাদেরকে নামানো যাচ্ছিল না। অনেকের মধ্যে ক্ষোভ ছিল যে আমরা সদস্য সংগ্রহ করব, সদস্য সংগ্রহ করে পার্টিতে অনেক সদস্য আনবো বা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো, কিন্তু যখন ভোট হবে তখন হচ্ছে সেটা পঞ্চায়েত হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, সেখানে দলবদলুরা হচ্ছে তারা সুবিধা পাবে, তারা টিকিট পেয়ে যাবেন, এই নিয়ে একটা ক্ষোভ রয়েছে এবারে নিচুতলা কর্মীদের মধ্যে। তা সেই প্রভাবটা নিচুতলায় পড়েছিল বলেই হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানটা খুব ধীর গতিতে চলছিল। নেতৃত্ব বারে বারে হচ্ছে যে কোর কমিটির সঙ্গে বৈঠক করেছে বা রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করেছে, কিন্তু সেটাকে কিছুতেই চাগিয়ে তোলা যাচ্ছিল না। শ্রমিক ভট্টাচার্য সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটাকে যাতে ত্বরান্বিত করা যায়, কিন্তু তিনিও ব্যর্থ হচ্ছিলেন। তো এরকম একটা অবস্থাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, তারা বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে তাদের ক্ষোভের কথাও জানিয়েছিলেন। এবং অনেক বিধায়ক সেই সদস্য সংগ্রহ অভিযানে নেই, এটাও তারা বলেছিলেন যে অনেক বিধায়ক হচ্ছে তাদের একটা গাছাড়া মনোভাব, তারা মাঠে নামছেন না। নিচুতলা তো একই অবস্থা। তো এরকম একটা চলতে চলতে যেটা জানা গিয়েছিল যে 1 মাসের যে প্রথম টার্গেটটা দেওয়া হয়েছিল, মানে 29 অক্টোবর থেকে পুরো নভেম্বর জুড়ে, সেইটা বাড়িয়ে দেওয়া হলো আরো 1 মাস, ডিসেম্বর। তারপরে সেটা বাড়িয়ে আবার করা হলো 6 জানুয়ারি। তো এখন যেটা জানা যাচ্ছে যে আলটিমেটলি হচ্ছে 1 কোটি সদস্য সংখ্যা যে লক্ষ্যমাত্রা, সেটা পূরণ হলো না। 6 জানুয়ারিতে সে 50 লাখে ঠেকেছে এবং এখানেই সেটা শেষ করা হচ্ছে। তো এই জরাজীর্ণ অবস্থার কথাটা সরাসরি তো বিজেপি নেতারা বলতে পারবেন না যে আমরা সদস্য সংগ্রহ অভিযানটা ঠিক মতো করতে পারিনি। তো এখন অন্যভাবে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সেই ব্যাখ্যাটা হলো যে আসলে লক্ষ্যমাত্রা 50 লাখই ছিল, যাতে সদস্যরা সেটাকে পূরণ করতে পারে, তাই সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছিল 1 কোটি। এবং যেটা প্রথমে বলা হয়েছিল যে 100 জন সদস্য, মানে মিসড কল দিয়ে সদস্য করলে একজন সক্রিয় সদস্য হবেন, সেটাকেও শেষের দিকে এসে 50 করে দেওয়া হয়েছিল, যে 50 জন সদস্য করলে একজন সক্রিয় সদস্য হবে। সেটা বলা হচ্ছে এখন যে সংবিধানে নাকি 50 জনই আছে, 50 জনকে সদস্য করলে একজন সক্রিয় সদস্য, যা সেই সব ব্যাখ্যা টাক্কা দেওয়া হচ্ছে। আসলে হচ্ছে লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ করতে পেরেছে, বাকিটা হয়নি। এবং সেটা হয়েছে যে সাংগঠনিক দুর্বলতার কারণে, সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন, রাজ্য নেতৃত্ব অবশ্যই বুঝছেন। তো এখন এরকম একটা অবস্থাতে অবশ্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জেলায় সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে পূর্ব মেদিনীপুরে লোকসভা ভোটে গত বছর, সেই জেলাতেই তারাই অনেক পিছিয়ে সদস্য সংগ্রহ যে টার্গেট দেওয়া হয়েছিল তার থেকে। তবে মুখ রক্ষা হয়েছে সুকান্ত মজুমদারের দক্ষিণ দিনাজপুর জেলা, তারা ভালো অবস্থানে রয়েছে, টপের দিকে যে প্রথম দুটো জেলা, এবং সঙ্গে ছিল রানাঘাট, মানে রানাঘাট যে সংসদীয় জেলা, যে এই জেলা দুটো হচ্ছে ভালো করেছে। তো সেই দিক থেকে সুকান্ত মজুমদারের মুখ রক্ষা হয়েছে।
এবং জগন্নাথ সরকারের মুখ রক্ষা হয়েছে। যাই হোক, শুভেন্দু অধিকারী জেলা পিছিয়ে ছিল এবং শেষও করেছে সেই পিছানো অবস্থা থেকেই, তারা খুব একটা ছাপ ফেলতে পারেনি। যদিও শুভেন্দুর অনুগামীরা বারবারই বলেছেন, মানে যেটা তাদের মুখ থেকে শোনা গিয়েছে, যে শুভেন্দু অধিকারী এইভাবে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযানে তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন যারা মাঠে ময়দানে নেমে রাজনীতি করেন, রাজনীতির ইয়েতে থাকেন, আঙিনায় থাকেন, তারাই হচ্ছে সম্পদ দলের। ওই কাকে মিসড কল দিলাম ওদের একটা সংখ্যা হয়, কিন্তু তারা এই মিসড কলে সদস্য হয়েই বসে থাকেন, তাদেরকে দিয়ে সক্রিয়ভাবে কিছু করা যায় না। কিন্তু যারা তৃণমূলের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে, বিভিন্ন কর্মসূচিতে রাস্তায় থাকেন, তারাই হচ্ছে আসল সদস্য। সেরকম সক্রিয় সদস্যই হচ্ছে দলের সম্পদ এবং তাদেরকে নিয়ে কাজ করতে হবে, এবং সেরকম সক্রিয় সদস্য জোগাড় করাটাই আসল। সেটা লড়াইয়ের মধ্যে থেকেই আসে, আন্দোলনের মধ্যে থেকেই আসে, সামাজিক আন্দোলনের মধ্যে থেকে আসে। ওই মিসড কলের সদস্য সংখ্যায় তিনি বিশ্বাসী নন, এরকম একটা ভাবটাপ প্রকাশ করেছিলেন শুভেন্দুর অনুগামীরা। যাই হোক, সে তো অন্য ব্যাখ্যা। এখন এই রোগ যেসব হয়েছে বা যেটা বুঝতে পারছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, আমি জানি না, যদিও বিজেপির সঙ্গে সরাসরি ওইভাবে যোগাযোগ কিছু নেই, কিন্তু একটা অদ্ভুত ঘটনা, সেটা হচ্ছে যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, তিনি বঙ্গ সফরে আসছেন আগামী 7 ফেব্রুয়ারি এবং থাকবেন 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। টানা 10 দিন আরএসএস এর প্রধান পশ্চিমবাংলায় রয়েছেন। এটা স্মরণকালে কেউ মনে করতে পারছেন না যে এরকম ঘটনা ঘটেছে। তিনি এসছেন, 1 দিন 2 দিন 3 দিন থেকেছেন, এবং তার কর্মসূচি অনুযায়ী তিনি কোনো সময় নর্থ বেঙ্গলে গিয়েছেন, কোনো সময় দক্ষিণবঙ্গে গিয়েছেন, তিনি চলে গিয়েছেন। কিন্তু আরএসএস এর প্রধানের 10 দিন বঙ্গ সফরটা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব এবং বাংলার আরএসএস এর নেতৃত্ব। কারণ আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পর থেকেই হচ্ছে আরএসএস এর নেতৃত্ব বারেবারেই হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীরও নাম না করে অনেক সমালোচনা করেছেন, এবং অনেকের ব্যক্তিগত বিষয় নিয়েও হচ্ছে আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি সমালোচনা করেছেন, যে কেউ কেউ যে নিজেকে ঈশ্বরের দূত এইসব যারা বলেছেন প্রধানমন্ত্রী টিভি চ্যানেলের সাক্ষাৎকারে, এইসব নিয়ে সমালোচনা হয়েছে। যোগী আদিত্যনাথের বিষয়ে সমালোচনা হয়েছে। তিনি ওই মন্দিরে যে গিয়ে মসজিদের তলায় কত মন্দির আছে সেগুলো খুঁজে বার করতে হবে, এইসব ধরনের কথাবার্তা বলায়। তা বিভিন্ন সময় আরএসএস এটা বোঝানোর চেষ্টা করেছে, বা আরএসএস এর প্রধান কোনো সময় নাম করে কোনো সময় নাম না করে নেতৃত্বে বোঝানোর চেষ্টা করেছে যেভাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চলছে সেটা ঠিক নয়। এবং এ রাজ্যেও হচ্ছে একটা লোকসভা ভোটের আগে থেকেই হচ্ছে আরএসএস এর সঙ্গে একটা দূরত্ব ছিল বঙ্গ বিজেপির, এবং আরএসএস এর বাংলার নেতারা অনেকেই মনে করেছেন যে তাদেরকে ছাড়াই হয়তো বঙ্গ বিজেপি ভালো কিছু করে দেবে একটা আশা করেছিল, কিন্তু কার্যত এটা হয়নি। সেটা 21-এর ভোটের পরও তারা বলেছিলেন যে অ্যাসেসমেন্ট ঠিক মতো হয়নি, এবং লোকসভা ভোটের পরও তারা উপলব্ধি করেছেন, এবং অনেকেই বলেছেন যে রাজ্য বিজেপির মতো চলেছে, আরএসএস এর সঙ্গে কোনো সমন্বয় ছিল না, সে কারণে ভোটের ফল খারাপ হয়েছে। যাই হোক, এখন বড় ডাক্তার মোহন ভাগবত আসছেন, শোনা যাচ্ছে যে এখানে তিনি তার সঙ্গে অনেক আরএসএস এর নেতৃত্ব আসবেন, সর্বভারতীয় যারা আছেন, এবং এখানকার বাংলার আরএসএস এর নেতৃত্বের সঙ্গে বেশ কিছু বৈঠক হবে, এবং বিজেপির সঙ্গে একটা সমন্বয় বৈঠক, রাজ্য বিজেপি বা বঙ্গ বিজেপির সঙ্গে একটা সমন্বয় বৈঠক হওয়ার কথা আছে মোহন ভাগবতের। আসলে হচ্ছে এখন ওই ওষুধ ইঞ্জেকশন দিয়ে একটু যদি চাঙ্গা করা যায়, কারণ বাংলাদেশের ইস্যু হওয়ার পর থেকে, যবে থেকে চিন্ময় কৃষ্ণ কে গ্রেপ্তার করা হয়েছিল, বা বলা যায় যে হাসিনার দেশান্তরের পর থেকেই আরএসএস এর নেতৃত্ব বঙ্গ বিজেপির কিছু সমালোচনা করেছিলেন। তারা মনে করেছেন যে হাসিনার দেশ ত্যাগ বা চিন্ময় কৃষ্ণের মহারাজের তাকে গ্রেপ্তারের পরে বঙ্গ বিজেপির যে ধরনের ভূমিকা নেওয়ার কথা ছিল বা ভূমিকা হওয়া উচিত ছিল, সেটা সেভাবে হয়নি। কারণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে এখানে রাজনীতিতে, বাংলার রাজনীতিতে সেটাকে বিজেপি কাজে লাগাতে পারেনি, সেভাবে হয়নি। শুভেন্দু অধিকারী বা দু একজন নেতা বিক্ষিপ্তভাবে তারা মিছিল করেছেন, বা কি বলে বনগায় বা অন্যত্র সীমান্তে গিয়ে তারা সভা টভা করেছেন, কিন্তু একেবারে সেটা রাজ্যের সমস্ত জেলায় ছড়িয়ে দেওয়ার মতো যে কর্মসূচি নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হয়নি। এটা নিয়ে আরএসএস এর একটা ক্ষোভ রয়েছে, এবং তারা বঙ্গ বিজেপির সমালোচনা করেছে বলে শোনা যাচ্ছে। তো এখন ডাক্তারবাবু বা বড় ডাক্তার মোহন ভাগবত তিনি এসে 10 দিন বাংলায় থাকবেন। তিনি তো আর তিনি সারা দেশে ঘুরে বেড়ান, তিনি তার
এখানে যে গান বাজনা শুনতে আসবেন না, নিশ্চিতভাবেই হচ্ছে বঙ্গ বিজেপিকে 2026-এর ভোটের আগে কোনোভাবে চাঙ্গা করা যায় কিনা সেই টোটকার কথাই হয়তো বলবেন। এবং যেহেতু বিজেপির সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে একটা সমন্বয় বৈঠক তার আছে, তিনি হয়তো সেইভাবে বলবেন। বা রাজ্যে যে আরএসএস নেতৃত্ব রয়েছেন, আরএসএসকে কেমনভাবে কাজ করতে হবে আগামী 1 বছর অন্তত 26-এর ভোট পর্যন্ত, এবং বিজেপির ভোট বাড়ানোর ক্ষেত্রে, বিজেপির সমর্থন বাড়ানোর ক্ষেত্রে আরএসএস এর প্রচার কেমন হবে সেসব নিয়ে নিশ্চয়ই তিনি আলোচনার জন্যই আসছেন। এতদিন তার খামোকা তিনি সময় নষ্ট করবেন না। এখন দেখা যাক যে বড় ডাক্তার বাংলায় এসে বিজেপিকে কিভাবে করেন, উজ্জীবিত করতে পারেন। এদিকে শুভেন্দু অধিকারী তিনি যে এখন বিজেপির মোটামুটি মাঠে একাই রয়েছেন, বঙ্গ বিজেপির মাঠে একাই রয়েছেন। মেম্বারশিপের বিষয়ে হচ্ছে তার জেলা হচ্ছে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও শুভেন্দু অধিকারী একা চষে যাচ্ছেন, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায়। কারণ ওই তমলুক আর কাঁথির সমবায় ব্যাংকের ভোটে হারের পরে ওটা শুভেন্দুর হজম হয়নি নিশ্চিতভাবে। তা শুভেন্দু এখন আজ মহিষাদল, কাল এগরা, পরশু রামনগর এরকম এখন করে বেড়াচ্ছেন এবং বিভিন্ন তৃণমূল নেতাকে তিনি হুমকি টুমকি দিচ্ছেন। শুভেন্দু মাঠে চষে যাচ্ছেন এবং মূলত সেই চষাটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে। আর শুভেন্দু জানেন যে 26-এর ফলাফল যাই হোক, পূর্ব মেদিনীপুরে যদি বিজেপি বেশি সিট হেরে যায় সেক্ষেত্রে তার মুখে চুনকালি পড়বে। ওই জন্য শুভেন্দু মাঠে চষছেন। এদিকে সুকান্ত মজুমদার পার্ট টাইম সভাপতি থেকেও হচ্ছে মোটামুটি যে 50 লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে তার জেলা ভালো করেছে, সুকান্ত বগল বাজাচ্ছেন। এই হচ্ছে বঙ্গ বিজেপির দশা। এখন এই দশা বা এই বঙ্গ বিজেপির জরাজীর্ণ বা সংগঠনের এই কঙ্কালসাল চেহারাকে বদলের জন্য বড় ডাক্তার মানে মোহন ভাগবত এসে 10 দিনের কি টোটকা দেন, কি কবিরাজি দেন না আয়ুর্বেদিক দেবেন সেটা তিনিই জানেন। তাতে চাঙ্গা করা যায় কিনা আমরা দেখব আগামী দিনে, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।